হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা ফাংশনস আর ম্যাপিং চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চলেছি। এটা লেকচার নাম্বার 18। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ, যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা, এই যে এই চ্যাপ্টারটা আছে না, এই ফাংশনস আর ম্যাপিং বা ম্যাপিংই বলতে পারো, এই চ্যাপ্টারটা খুব মজাদার চ্যাপ্টার। মানে এর থেকে এটা কোনো ক্লাস 12-এর স্টুডেন্ট এরকম থাকে না যে এটা পারে না, এটা সবাই পারে। আর এটা সব থেকে ইজিয়েস্ট মোস্ট, মানে এর থেকে ইজি আর চ্যাপ্টার হয় না। যেরকম ধরো একখানা কোয়েশ্চেন আমার মাথায় এসে গেল, তোমরা জানি না এটার অ্যান্সার জানো কি না। তোমরা যদি জানো তাহলে আমাকে পরে জানাবে নিচে কমেন্ট সেকশানে। একখানা রুম আছে, ঠিক আছে? এটা বুঝে রাখো, কারণ এই জিনিসটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি রিভিল করবো এটা কোথা থেকে পাওয়া বা কোথায় জানতে পারবে বা এগুলো কোথায় কাজে লাগবে এতটা। যেটাতে দুখানা দরজা আছে, একটা দরজা হচ্ছে এ দরজা আর একটা দরজা হচ্ছে বি দরজা। এ দরজায় যে দাঁড়িয়ে আছে, মানে ধরো আমি দাঁড়িয়ে আছি এ দরজায়, আমি এ পার্সন দাঁড়িয়ে আছে, ধরো না এ পার্সন সবসময় ফলস বলে। কি বললাম? এ পার্সন সবসময় ফলস বলে, বি পার্সন সবসময় অলওয়েজ ট্রু বলে, আর কিচ্ছু কথা বলে না, অন্য কিছুই বলে না। এ পার্সন সবসময় ফলস বলে, বি পার্সন সবসময় ট্রু বলে। তোমার এই যে এই রুমটার মধ্যে তুমি লক আছো, এই যে এই রুমটার মধ্যে তুমি লকড আছো। একদিক দিয়ে রাস্তা আছে, কোন দিকের জানা নেই। একদিক দিয়ে রাস্তা আছে যে রাস্তাটা গেলে খাদে পড়বে, ঠিক আছে, ডিপ। আরেক দিক দিয়ে রাস্তা আছে যেটা দিয়ে গেলে হোম যাওয়া যায়। কোন দিকে জানা নেই, এটা কিন্তু ডিরেকশনটা এমনি দিলাম, বাট কোন দিকে জানা নেই, এটা এদিকে না এটা এদিকে সেটাও জানা নেই, ভাইস ভার্সা হতে পারে। সেটা কারা জানে না? সেটা এ পার্সন দ্য গার্ড অ্যান্ড বি পার্সন দ্য গার্ড, এরা জানে। তো তোমার কাছে একটাই মাত্র চান্স আছে, তুমি গিয়ে যে কোনো একজনকে একটাই কোয়েশ্চেন করবে যাতে কিনা তুমি তোমার বাড়ির রাস্তা খুঁজে পাও। কী বললো? তুমি একজনকে একটাই কোশ্চেন করতে পারো, আর সেটা তুমি জানো না যে কে ট্রু বলে কে ফলস বলে, ঠিক আছে? এখানে ট্রু বা ফলস, ফলস বা ট্রু অর ট্রু, ঠিক আছে? আর এও হচ্ছে ট্রু অর ফলস, কে বলে সেটা জানো না, ঠিক আছে? একজনই বলে, যে ফলস বলে সে পুরোটাই ফলস বলে, যে ট্রু বলে পুরোটাই ট্রু বলে। তাহলে কি করতে পারবে না? তুমি একখানাই কোশ্চেন করতে পারবে। সেই কোশ্চেনটা কী হবে সেটা আমাকে নিচে জানাবে, ঠিক আছে? প্লাস মাইনাসের ব্যাপার আছে এখানে, প্লাস মাইনাস অপারেশন ক্রিয়েট করতে হবে তোমাকে। চলো এবার কোয়েশ্চেনটার দিকে যাওয়া যাক। আসল যে টপিকটা আছে, বলা আছে ফাংশন অ্যাজ এ সেট অফ অর্ডার্ড পেয়ার। এটা তোমরা আগেও করেছো, যে ক্লাস 11-এর সময় করেছিলে যে এ সেটটা আর বি সেটটা কি নন এমটি সেট যদি হয় তাহলে এ ক্রস বি এর মধ্যে এও বিলং করে বিও বিলং করে, তাহলে এ ইজ এ সাবসেট অফ এ ক্রস বি অ্যান্ড অলসো বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, ঠিক আছে? এই যে এ ক্রস বি যে ফাংশনটা আছে তার মধ্যে কি, তার মধ্যে এও আছে অ্যাপিয়ার করে, বিও অ্যাপিয়ার করা আছে। তাহলে এই এদের মধ্যে একখানা রিলেশন অপারেট করে, সেটা হচ্ছে কি এ ক্রস বি বিলংস টু এফ। এই যে এফটা, এটাই হচ্ছে ফাংশন। আমরা আসছি ধীরে ধীরে ফাংশনের দিকে, ঠিক আছে? আর এই টপিকটা তোমরা এই পোর্শনটুকু খালি জানো, সেই জন্য আমি এটা নিয়ে বেশি বলছি না, এটা মানে অন্যরকম দাঁড়িয়ে। চলো নেক্সট যে মেন জিনিসটার জন্য যাব, যে ফাংশন অ্যাজ এ করসপন্ডেন্স। মানে কি বলছে, এ আর বি দুখানা নন এমটি সেট যদি হয় তখন এফ সেট থেকে এফ এমন একটা ফাংশন বা এমন একটা রিলেশন আমরা ক্রিয়েট করতে পারবো যেটা এ সেট থেকে বি সেটে একটা রুল বা মেথডের মধ্যে দিয়ে যাবে। সেই রুল বা মেথডের মধ্যে দিয়ে গেলেই এ থেকে বিতে আমরা কি করছি না, একটা ফাংশন ক্রিয়েট করছি। বলছে এ এর যত এলিমেন্টস আছে, এ এর যত এলিমেন্টস আছে সেটা হচ্ছে বি এর এলিমেন্টসের সাথে অ্যাসোসিয়েটেড উইথ বি, আর বা এর যত এলিমেন্টস আছে তারা বি এর একটা ইউনিক এলিমেন্টসের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? এই যে এখানে যে এই যে অ্যারো দিয়ে আঁকলাম, এই জিনিসটাকে কি বলছে না স্যার, ম্যাপিং বলা হয় বা ম্যাপ বলা হয়। ম্যাপ অর ম্যাপিং বলা হয় বা করসপন্ডেন্স বলা হয়। এই করসপন্ডেন্স টার্মটা তোমরা কোথাও পাবে না, এই ফাংশনের এটা ম্যাপিংই বলা হয়, তোমরা জেনে রাখো। তাহলে এই ধরো এ থেকে বিতে যে ইমেজটা ক্রিয়েট হচ্ছে, এই এতে যে ইমেজটা থাকছে, যে পয়েন্টটা থাকছে, সেটাকে কি বলা হচ্ছে?
তাহলে এ থেকে বিতে কী করলাম, ম্যাপিং করলাম। আমি একটা টার্ম ইউজ করে ফেলেছি, দেখো ইমেজ, ঠিক আছে, এ এর একটা ইমেজ বিতে আমি পাচ্ছি, এ এর একটা ইমেজ আমি বিতে পাচ্ছি। তাহলে এই বিতে যে পয়েন্টটা পাচ্ছি সেটা ইমেজ, তাহলে এতে যে পয়েন্টটা আছে সেটা কী হবে না স্যার, সেটা প্রি ইমেজ। তোমাদের বইয়ে থাকবে প্রাকবিম্ব। কী বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। এ থেকে বিতে আমি একটা রিলেশন বা ফাংশন পাচ্ছি, যে ফাংশনটার জন্য আমি একটা ইমেজ করেছি। এটা একটু বুঝতে একটুখানি হয়তো টাফ হচ্ছে, তার আগে একটা টপিক করে নিয়ে চট করে ঘুরে চলে আসছি। দেখো এই পয়েন্টটাতে ধরে নাও তোমাকে না ফাংশন অফ এ মেশিন বলা আছে, একটা ইনপুট ভাল্ব দেওয়া আছে, ইনপুট ভ্যালু এক্স দিয়েছো, এর মধ্যে দিয়ে যাওয়ার সময় কিউবের ঘর দিয়ে যখন যাবে তখন এক্স কী হয়ে যাবে স্যার, এক্সএস কিউব হয়ে গেল। তারপর একটা হচ্ছে মাল্টিপ্লাই মেশিন আছে, ঠিক আছে, মাল্টিপ্লাই মেশিন কী করছে না 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে তার মধ্যে দিয়ে যখন যাবে তাহলে এটা তো 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তারপরে যে মেশিনটা আছে সেই মেশিনটা কী করছে, অ্যাড করছে, তাহলে এর মধ্যে দিয়ে যখন যাবে তখন অ্যাড হচ্ছে। তাহলে নতুন যে ফাংশনটা তৈরি হলো সেটা কী হলো না স্যার, এফ অফ এক্স ইকুয়ালস টু এটা, এই ফাংশনকে এফ অফ এক্স দ্বারা লেখা হয়, এটাকে ওয়াই দ্বারাও ডিনোট করা, ওয়াই ইকুয়ালস টু 2x³ + 5। আমরা আউটপুটে কী পেলাম, এটা পেলাম। তাহলে ইমেজটা কি না 2x³ + 5। তাহলে প্রি ইমেজ কী ছিল না স্যার, এক্সের যতগুলো ভ্যালু ছিল সে দ্যাট ইজ ইকুয়ালস টু প্রি ইমেজ বা প্রাকবিম্ব ছিল। ইনপুট ভ্যালু যেটা সেটাই হচ্ছে প্রি ইমেজ, আউটপুট ভ্যালু যেটা সেটাই হচ্ছে পোস্ট ইমেজ বা ইমেজই বলতে পারো। এতটা অবধি ক্লিয়ার? এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে ওয়াই আর এক্স লিখলাম এটা চিরাচরিত প্রসেস, বহু বছর আগের থেকে তোমরা লিখে এসছো যে কোনো জিনিসকে ধরতে গেলে ওয়াই ইকুয়ালস টু এক্সের একটা টার্ম। এই যে এক্সের এই টার্মটা আছে, এক্সটা কি না, এক্সটা হচ্ছে ভেরিয়েবল, আর ওয়াইটা কি না, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন কার ওপর না, এক্সের ওপর। কী বললাম, এফটা কি, এই এফটা হচ্ছে একটা ফাংশন, এক্সটা কি না, এক্সটা একটা ভেরিয়েবল, ওয়াইটা কি না ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন এক্স, এক্সের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এই যে ইমেজটা আছে, এই ইমেজ অফ এফ বা এফ ইমেজ বলা হয়, বা ফাংশন দ্য ভ্যালু অফ ফাংশন অফ এ অ্যাট এক্স বলা হয়, এরকম অনেক রকম নাম বলা হয়। তাহলে এই যে এখান থেকে যে গেলাম আমরা আবার একটু আগে সেটটায় চলে আসি। এই যে এখান থেকে যে এর থেকে বিতে গেলাম, ধরো সাপোজ একটা এ সেটের মধ্যে অনেকগুলো টার্ম আছে, এরকম এখানে একটা টার্ম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকম টার্ম আছে। বি সেটের মধ্যে আমরা এখানে গেছি যে বি সেটের মধ্যে এমন একটা রিলেশনে এসেছি যে রিলেশনটার জন্য 3খানা পয়েন্টে এটা আছে, এরকম 4টে 5টা বাইরে আছে। এই যে মাঝের যে লাইনটা টানলাম এটা একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে। এরকম 5টা পয়েন্ট আছে, এ সেট থেকে গেছে এখানে, এ সেট থেকে গেছে আবার এখানেই, 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 কোথায় বি সেটে এটা গেছে। তাহলে বি সেটের এই যে এলিমেন্টসগুলো যেগুলো অ্যাক্টিভ আছে সেই এলিমেন্টসগুলো কি, আর যেগুলো হচ্ছে প্যাসিভ আছে সেই এলিমেন্টসগুলো কি। প্যাসিভটাকে আমি এরকম করে ইয়েলো কালার করে দিলাম, ঠিক আছে। প্যাসিভ অ্যাক্টিভ ইন দ্য সেন্স কী বলছি না, যেটা থেকে আমরা নতুন সেটে যাচ্ছি ইমেজিং করে ফাংশন অফ এফ দ্বারা, সেই যেই প্রথম যে এলিমেন্টস সেটের এলিমেন্টসটা থাকে তাকে বলা হচ্ছে ডোমেন। এই ডেফিনেশনটা আমরা পরে পড়বো আবার গিয়ে, যখন ম্যাপিংটা একটু পরে যখন ম্যাপিংটা করবো এই ডেফিনেশনগুলো আমরা পড়ে নেব। এবার যেটার মধ্যে যেই সেটটাতে আসছে, এই যে টোটাল সেটটা, এই টোটাল সেটটাকে কী বলা হচ্ছে স্যার না, এই টোটাল সেটটাকে বলা হচ্ছে কোডোমেন। আর যার মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে বা যার মধ্যে এফেক্টসটা থাকছে, কাজ হচ্ছে, তাকে বলা হচ্ছে রেঞ্জ। এতটাতেই ফুল স্টপ দিয়ে দাও। কিছু ডাউট থাকলেও এখানে ডাউটটা রাখো, খুব কাজে লাগবে এই ডাউটটা, ঠিক আছে। চলো ফট করে আমরা একটুখানি গ্রাফ সম্বন্ধে অ্যানালাইসিস করে নিই। এই যে গ্রাফ 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 চেঁচাচ্ছি, এই গ্রাফ সম্বন্ধে আমরা অ্যানালাইসিস করে নেবো। আমরা কি না বহু আগের থেকে আমরা কোঅর্ডিনেট একটা ধরি, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট আমরা ধরি। বহুদিন আগের থেকে আমরা এটাও জানি যে কি না এক্স আর ওয়াই যদি কোঅর্ডিনেট হয় তখন কি করবে না ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লেখা যায়, আমরা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লেখা যাবে, তখনই এটা একটা কি না এটা একটা ফাংশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এর আগে যে দুখানা সেট লিখলাম, মনে করে দেখো এ সেট লিখলাম আর বি সেট লিখলাম, যদি সাপোজ একটা জিনিস টার্মটা মনে পড়ে গেলো, ধরো সাপোজ এ সেটে এমখানা এলিমেন্টস আছে, বি সেটে এনখানা এলিমেন্টস আছে, তাহলে কি হবে স্যার না টোটাল নাম্বার অফ ফাংশনস ফ্রম এ টু বি কী হবে স্যার না স্যার টোটাল নাম্বার অফ ফাংশনস ফ্রম এ টু বি হবে n⁻m। এতটাতে স্টপ দিয়ে দাও, আবার চলো গ্রাফে ফেরত চলি, ঠিক আছে। এটা একটু হ্যাপাজার লাগছে, ঠিক আছে, মজা লাগবে একটু পর থেকে। দেখো
যে কোনো ফাংশন কি না, ধরো একখানা আমরা এর আগেরটাই কী লিখলাম না স্যার ওয়াই ইকুয়ালস টু লিখলাম 2x³ + 5। তাহলে ওয়াই ধরো এক্সের পয়েন্ট আছে এখানে কোডোমেনে, এখানে ডোমেনে এখানে পয়েন্ট দেওয়া ছিল 1 2 3 দেওয়া ছিল। আচ্ছা এখানে কোথায় পয়েন্ট দেওয়া ছিল না স্যার 7 দেওয়া ছিল, 4 দেওয়া ছিল, 3 দেওয়া ছিল, আর ছিল 21 দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল না স্যার 59 দেওয়া ছিল। তাহলে এক্স ইকুয়ালস টু যদি 1 পুট করি তাহলে দেখো দিকে ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি স্যার, ওয়াই ইকুয়ালস টু 7 পাচ্ছি। তাহলে 1-এর ইমেজ কোথায় আছে স্যার 7-এ, বা 7-এর প্রি ইমেজ কোথায় আছে স্যার 1-এ। এটা এ আর এটা বি সেট ধরলাম। তাহলে এক্স ইকুয়ালস টু যদি তুমি 2 পুট করো, ওয়াই সমান কত 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 5 21। তাহলে 2-এর ইমেজ কোথায় হচ্ছে স্যার 21-এ। তাহলে এক্স ইকুয়ালস টু যদি 3 পুট করো তাহলে 3 3 9 3 27, 27 দুগুণে 54, 54 আর 5 59, ওয়াই ইকুয়ালস টু 59। তাহলে এর ইমেজ কোথায় হচ্ছে স্যার 59-এ। এতটা ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এতটা। এইবার যে এই যে 7 21 আর 9 এই জিনিসটাকে কি বলা হবে স্যার, এই জিনিসটাকে বলা হবে রেঞ্জ, ঠিক আছে। আর এই জিনিসটাকে বলা হচ্ছে রেঞ্জ, আর যেটার থেকে রেঞ্জ ক্রিয়েট হলো সেটাকে বলা হচ্ছে ডোমেন, বা এ সেটটাকে এক্সের ফাংশনটাকে ডোমেন বলা হচ্ছে, এফএক্স যে ফাংশনটাকে আছে সেটাকে রেঞ্জ বলা হচ্ছে, বাট যে বি এর যে সেটটা আছে সেটাকে বলা হচ্ছে কোডোমেন। কি বললাম বুঝতে পেরেছো? এবার ধরো যে কোনো একটা কার্ভ দিয়ে দিল, একটা কার্ভ দিয়ে বললো একটা প্লেনের মধ্যে একটা কার্ভ রিপ্রেজেন্ট করছে, এটা রিয়েল ফাংশনের গ্রাফ কিনা তুমি চেক করবে। কি করে চেক করবে বলছে যে ভার্টিক্যাল লাইন টেস্ট একটা আছে। এই জিনিসটা আমরা জানিই না যে ভার্টিক্যাল লাইন টেস্ট কি। ধরো একখানা ফাংশন আছে এরকম, এমন একখানা ফাংশন এলো যে ফাংশনটা কিনা এরকম স্টার্ট হয়ে গিয়ে এরকম করে গিয়ে এরকম করে স্টার্ট হয়ে এদিকে এন্ডিং চলছে, বা এদিকেও ফাংশনটা এরকম চলছে, ঠিক আছে, এখানে ব্রেক নেই, এরকম করে চলছে সাপোজ। এটা একটা ফাংশন হলো। আচ্ছা আরেকটা ফাংশন আমি করে নিচ্ছি, ধরে নাও সার্কেল আছে একটা ফাংশনে, ঠিক আছে। এতটা অবধি কোনো রকম কিছু এতে ডাউট হওয়ার কিছু নেই। বলছে যদি সাপোজ একখানা কার্ভ একটা প্লেনের মধ্যে থাকে এবং সেটা গ্রাফ অফ রিয়েল ফাংশনকে তখনই রিপ্রেজেন্ট করবে যদি সেটাকে কোনো ভার্টিক্যাল লাইন মোর দ্যান ওয়ান ইন্টারসেক্ট না করে। মানে আমি ধরে নাও এখানে একটা ভার্টিক্যাল লাইন ধরছি, এই যে এই লাইনটা গ্রাফের যেটা আছে এটা গ্রাফকে কবার ইন্টারসেক্ট করেছে স্যার একবার, এখানে যেটা করছি সেটা কি করেছে কবার একবার, স্যার এখানে যদি ভার্টিক্যাল লাইনটা ধরি তাহলে কবার একবার, এখানে যদি ধরি ভার্টিক্যাল লাইনটা একবার। তাহলে এই যে ফার্স্ট যে ইমেজটা আছে ইমেজ 1-এ, ঠিক আছে, আর এই যে ইমেজ 2টা আছে, এটা ইমেজ 2টা আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না স্যার ফার্স্ট নাম্বার যে ইমেজটা আছে এটাতে কোনো ভার্টিক্যাল লাইনই গ্রাফকে সিঙ্গেল টাইমসের বেশি ইন্টারসেক্ট করছে। তাহলে এই যে সেকেন্ড যে ইমেজটা আছে সেকেন্ড ইমেজটা কী হচ্ছে স্যার, এখান থেকে যদি একটা ভার্টিক্যাল লাইনটা দেখো গ্রাফটাকে দুবার ইন্টারসেক্ট করে নিল, তাহলে কি হবে না এইটা রিয়েল ফাংশনের কিন্তু রিপ্রেজেন্ট করছে না। তাহলে ইমেজ 1 রিপ্রেজেন্ট কি করছে না স্যার, ইমেজ 1 রিপ্রেজেন্ট করছে গ্রাফস অফ ফাংশন, যেখানে কিনা ইমেজ 2 কিন্তু গ্রাফ অফ ফাংশন রিপ্রেজেন্ট করছে না। তার মানে এই ফাংশনটার যে গ্রাফ অফ ফাংশন যদি ইমেজটাকে আমরা ম্যাপিং হিসেবে করতে পারি ফার্স্টের ক্ষেত্রে, সেকেন্ডের ক্ষেত্রে আমরা ম্যাপিং করতে পারি না। এতটা ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল টেস্ট কী জন্য করা হচ্ছে না, ভার্টিক্যাল টেস্ট করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে ওটা গ্রাফ অফ রিয়েল ফাংশন কিনা সেটা চেক করার জন্য। কি চেক করার জন্য না স্যার, গ্রাফ অফ রিয়েল ফাংশন, ঠিক আছে। চলো নেক্সট টপিকটা দেখি। বলছে কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কি না স্যার, আমরা একখানা জানি যে একখানা ফিক্সড ভ্যালু কে, যেটা থেকে কি না এফএক্সের ভ্যালু যদি কোনো রকমভাবে কে আসে, তার মানে এফএক্স ইকুয়ালস টু সাপোজ আমি ধরে নিলাম 2 এসছে, এফএক্স ইকুয়ালস টু সাপোজ 2 এসছে, অর্থাৎ কি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু 2 এসছে। তাহলে তার গ্রাফটা কীরকম হবে স্যার না স্যার, গ্রাফটা এরকম হবে ওয়াই ইকুয়ালস টু 2 এর জন্য আমি ধরে নিলাম এখান থেকে এটা 1 এটা 2, তাহলে কত হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2 প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2 এটা। তাহলে এফ এক্স ইকুয়ালস টু যদি কে হয় তাহলে এটা ধরে নিলাম কে এর কোথায় লেন্থ আমি তো জানি না,
তাহলে কে যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু এরকম জায়গায় কেটা গ্রাফটা, এটাকে কি বলা হচ্ছে না, এটাকে কনস্ট্যান্ট ফাংশন বলা হচ্ছে। কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে কি না কোনো জায়গায় কি ধরো এটা কি ধরো কনস্ট্যান্ট ফাংশন কে দেওয়া আছে একটা, ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট ফাংশনটা আছে কেটা, এই কে এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এফএক্স কী হবে, এফএক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তখন এটা কোন অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করবে স্যার, এফএক্স ইকুয়ালস টু এটা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে দেবে, ওর ওপর ওভারল্যাপিং হয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছো? চলো এবার আইডেন্টিটি ফাংশনটার দিকে যাওয়া যাক। কোনো একখানা ফাংশন আছে এরকম যেটাতে কি না এফএক্স ইকুয়ালস টু ধরো এক্স এসে গেল, মানে এফএক্স ইকুয়ালস টু যদি এক্স দেওয়া থাকে তার মানে ওয়াই ইকুয়ালস টু কী হচ্ছে স্যার এক্স। তাহলে এই ধরনের যে ফাংশনটা আছে এটার ক্ষেত্রে কী হয় না, না এটার ক্ষেত্রে ফাংশনটাই হচ্ছে প্রত্যেকটা রিয়েল নাম্বারের ভ্যালুর সাথে সমান হয়। তাহলে রিয়েল নাম্বারের ভ্যালু ধরো এক্স ইকুয়ালস টু 2 হলে ফাংশনটার ভ্যালু কত হবে, 2 হবে। তাহলে এটার গ্রাফ কীরকম হয় স্যার, স্যার এটার গ্রাফ হয় ওয়াই ইকুয়ালস টু এক্স, আমরা স্ট্রেট লাইনে ক্লাস 11-এ শিখে এসেছি, যেটা কি না সেন্টার দিয়ে যাবে, আর তার স্লোপ কত হবে স্যার, স্যার স্লোপ হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এগুলো এবার এক্ষুনি তোমাদের হয়তো মাইন্ডে আসতে পারে যে এগুলো কী কারণে লাগবে। একটু ধৈর্য ধরো, যেই আমরা ম্যাপিংটা স্টার্ট করব তখন দেখবে এগুলো মারাত্মকভাবে কাজে লাগছে, এগুলোর কোনো সাপ্লিমেন্ট নেই। এবার দেখো তোমরা এটা আগেও করেছো যে মডিউলাস অফ ফাংশন। ফাংশন কি না, ধরো একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু দেওয়া আছে মড এক্স। তাহলে এই মডিউলাস অফ ফাংশনসের একটা ভ্যালু পাও এক্স, একটা ভ্যালু পাও মাইনাস এক্স। এটা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটিতে আমি এরকম অনেকগুলো জিনিস লিখে করিয়েছি, কিন্তু এগুলো কেন হয় কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটিতে সেটা জানার জন্য এটা তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। তখন হয়তো মাইন্ডে কোশ্চেন সেট হয়ে আছে, সেটা যদি সেট না হয় তোমার এটা বোরিং লাগবে। সেখানে কোশ্চেন সেট হয়ে আছে বলেই তুমি আজ ইন্টারেস্টের সাথে এটা পড়ছো। ঠিক আছে, মজার জিনিস হচ্ছে এটা এক্স কখন এটা হয়, যখন মড এক্সের ভ্যালু এক্স হয়, কোনটা পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে। আর কোন ভ্যালুতে হবে, যখন এক্স ইকুয়ালস টু 0 হবে, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0তে। আর এক্স যখন স্ট্রিক্টলি লেস দেন 0 হবে, কারণ এখানে ইকুয়ালস টুটা তো ফার্স্ট কেসে নিয়ে নিয়েছি, তাহলে তখন কী হয়ে যাবে, মাইনাস হচ্ছে। তাহলে এই মড ফাংশনের গ্রাফটা কীরকম হয় স্যার, স্যার এটা মড ফাংশনের গ্রাফ আমরা জানি এটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, আমাকে নিচে জানাবে কমেন্ট সেকশনে। মড ফাংশনের গ্রাফ হয় এরকম। আমরা কি বলেছি না, যেখানে পেন তুলতে হচ্ছে না তার মানে সেটা স্যার কন্টিনিউয়াস। তাহলে ডিফারেন্সিয়েবল কি না কি করে জানবো, না স্যার যদি এর ওপর যে ট্যানজেন্টটা আছে এই ট্যানজেন্টটা আর এই ট্যানজেন্টটা অন্যদিকেও যদি ট্যানজেন্টটা আঁকার সময় কোনোরকমভাবে ব্রেক না আসে তখন কী হবে, তাহলে এখানে কি শার্প এজ এসে গেছে, তাহলে ডিফারেন্সিয়েবল হ্যাঁ কি না দেখা যাক, জানো কি না। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি স্যার মড এক্স, এটা ঠিক আছে, এটার গ্রাফ হয়ে গেল এতটা। তাহলে এই যেই ফাংশনটা আছে এর রিলেটেড একটুখানি ছোটো ছোটো এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরো সাপোজ তোমাকে দেওয়া থাকলো রুট আন্ডার কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে কী করবে স্যার মড কস এক্স করবে। হ্যাঁ স্যার মড কস এক্স করবো, তাহলে এটা থেকে কী পাবো স্যার, দুটো ফাংশন পাবো, একটা কী হবে স্যার কস এক্স পাবো, আর একটা কী হবে স্যার মাইনাস অফ কস এক্স পাবো। কস এক্সটা কোন রেঞ্জের জন্য হবে স্যার, 0 থেকে π/2 এর মধ্যে পজিটিভ, আর স্যার আর কোন রেঞ্জের ক্ষেত্রে হবে স্যার, এটা π/2 এর গ্রেটার দেন হবে এক্সের ভ্যালু, কিন্তু লেস দেন ইকুয়ালস টু পাই এর মধ্যে এটা নেগেটিভ। কী বললাম বুঝতে পেরেছো? এই যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো জানাটা খুব ভাইটাল। এই কেন এইরকম আসতো মনে করে দেখো, সাইন ইনভার্সের গ্রাফ আমি করেছি, কস ইনভার্সের গ্রাফ আমরা করেছি। তাহলে এই ধরনের যে গ্রাফগুলো আসছে সেই গ্রাফের বেসিক ইউনিট কোথায় না স্যার এই ম্যাপিং আর ফাংশন থেকে। এটা ক্লাস 11-এ অনেকেরই জানা আছে, যাদের জানা নেই তারা এখান থেকে শিখে নাও। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি সাপোজ লেস দেন ইকুয়ালস টু, ধরো সাপোজ তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে এ আর বি পজিটিভ নাম্বার, এ আর এরপরে বি অ্যাপ্লাই করবো আমরা কোথাও না কোথাও, এ আর বি পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, পজিটিভ রিয়েল নাম্বার। এবার তাহলে এই মড এক্সের ভ্যালু কী হবে স্যার, মড এক্স লেস দেন ইকুয়ালস টু এ হচ্ছে, তখন এর রেঞ্জটা কী হবে, তখন এর রেঞ্জটা হবে মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু এ। এটা একটা পয়েন্ট। যদি সাপোজ এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু এ স্কোয়ার হতো স্যার, তাহলে মড এক্সের ভ্যালু কী হতো, গ্রেটার দেন ইকুয়ালস টু এ হতো। তখন স্যার কী হতো না, তখন হতো এক্স লেস দেন ইকুয়ালস টু এ মাইনাস এ অর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এ। এই যে জিনিসগুলো যেগুলো বলছি এগুলো কিছুটা একটু হয়তো টাফ লাগবে, বাট এটা ক্লিয়ার করে নেওয়াটা খুব ভাইটাল। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি লেস দেন এ স্কোয়ার থাকতো তাহলে কী হতো স্যার, স্যার মড এক্সের ভ্যালু লেস দেন এ হতো। তখন এক্সের রেঞ্জ কী হতো স্যার, না স্যার এক্সের রেঞ্জ হতো এক্স লেস দেন মাইনাস এ লেস দেন এ। বুঝতে পেরেছ?
আশা করি পেরেছো। তাহলে এক্স স্কোয়ার যদি গ্রেটার দেন এ স্কোয়ার হতো তখন মড এক্সের ভ্যালু কী হতো স্যার গ্রেটার দেন এ, তাহলে এক্সের রেঞ্জ কী হতো ঠিক করে বলো। দেখো এর ওপরেই লিখেছি এক্সের রেঞ্জ মাইনাস এ এর থেকে ছোট আর এক্সের রেঞ্জ গ্রেটার দেন এ এর থেকে, তাহলে এ থেকে মাইনাস এর মাঝের যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু এ নেই, এক্সের ভ্যালু নেই। তাহলে এখানে কি না এ স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু যদি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু যদি বি স্কোয়ার থাকতো তাহলে এর লেস দেন ইকুয়ালস টু মড এক্স লেস দেন ইকুয়ালস টু বি, তাহলে এক্সের যে রেঞ্জটা হতো সেটা এক্স বিলংস টু কী হবে স্যার মাইনাস বি থেকে স্ট্রিক্টলি মাইনাস এ হবে, লেস দেন দেওয়া আছে, ইউনিয়ন কী হবে না স্যার এ কমা বি হবে। ভালো করে বোঝো এই জিনিসটা। এরপরের টপিকটা কি পয়েন্টটা কি যদি এ স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার লেস দেন বি স্কোয়ার যদি হতো তখন এ এর রেঞ্জ কী হতো স্যার এ মড এক্স লেস দেন বি, তাহলে তখন এর রেঞ্জটা কী হতো স্যার এ প্লাস দ্যাট এক্স বিলংস টু কী হবে না স্যার মাইনাস বি হবে মাইনাস এ হবে, কিন্তু ওপেন ইন্টারভাল হবে ইউনিয়ন অফ এ কমা বি। কী বললাম বুঝতে পেরেছো? মাইনাস এ থেকে মাইনাস বি থেকে মাইনাস এর মধ্যে হবে, বাট ওপেন ইন্টারভাল মানে টাচ করবে না, কেননা স্ট্রিক্টলি লেস দেন দেওয়া আছে স্ট্রিক্টলি গ্রেটার দেন দেওয়া আছে। ঠিক আছে, এরপরে অনেকগুলো ফাংশন আছে ওগুলো এখন যাব না। কীরকম ফাংশন আছে আচ্ছা একটুখানি দেখাই যাক। যদি সাপোজ মড অফ এক্স প্লাস ওয়াই দেওয়া থাকতো তাহলে এটাকে কি লেখা যায় স্যার মড এক্স প্লাস মড ওয়াই। কখন লেখা যাবে না তখনই লেখা যাবে যখন এ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, অথবা অর এক্স লেস দেন স্ট্রিক্টলি জিরো ওয়াই লেস দেন স্ট্রিক্টলি জিরো। তাহলে এক্স মাইনাস ওয়াই এটা মডটাকে কী লেখা যেতে পারে স্যার মড এক্স মাইনাস মড ওয়াই। কখন লেখা যেতে পারে না যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে আর মড অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মড অফ ওয়াই হবে, তা নাহলে কী হবে এটা নেগেটিভ এসে যাবে, কারণ মডের ভ্যালু আমরা পজিটিভ আনতে হবে আমাদের। তাহলে এখান থেকে কী পাবো আরেকটা কী হবে এক্স লেস দেন ইকুয়ালস টু জিরো হবে ওয়াই লেস দেন ইকুয়ালস টু জিরো হবে, দুটোই লেস দেন ইকুয়ালস টু জিরো, কিন্তু এখানে মড এক্সের ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু মড ওয়াই হতে হবে। বুঝতে পেরেছো? তাহলে প্লাস মাইনাসটা এটা লিখতে পারবে, সেটা রেঞ্জটা, এরপরে মাইনাসটাও লিখতে পারবে আশা করি, আর কোনো ডাউট থাকার কথা না। এবার যে মেন যে পয়েন্টটা যাব সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা চারিদিকে শুনছো যে কোথায় কোথাও না কোথাও অ্যাপ্লাই হচ্ছে, কোথায় না লিমিট কন্টিনিউটি ফাংশনে ওখানে অ্যাপ্লাই হচ্ছে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কি না স্যার এটাকে লেখা হয় এইভাবে লেখা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বা এটার নামও আছে ফ্লোর ফাংশন বলা হয়, ফ্লোর ফাংশন। তুমি 6 ফুটের থেকে একটুখানি লম্বা বেশি, তুমি 6 ফুটের থেকে একটুখানি বেশি লম্বা, বা তুমি 5.5 ফুটের থেকে 5.5 ফুট লম্বা 5.5 ফিট, বা তুমি 6.1 ফিট লম্বা, তাহলে এখানের এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী হবে এর সবথেকে যে এর যার ওপরে হচ্ছে মানে যে পয়েন্টটা হচ্ছে ইন্টিজারটা যে ইন্টিজারটার ওপরে তুমি সেই ইন্টিজারটাই হচ্ছে এর অ্যান্সার ভ্যালু। ঠিক আছে, যে ইন্টিজারটার ওপরে তুমি সেই ইন্টিজারটাই হচ্ছে অ্যান্সার ভ্যালু। তাহলে তোমাকে যদি এরকম একটা ফাংশন দিয়ে দেওয়া হয় 2.75, তাহলে এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী হবে না স্যার এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হবে 2। তাহলে যদি তোমাকে দেওয়া হয় 3.3 ধরো দেওয়া থাকলো সাপোজ 3 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী স্যার 3, তাহলে 0.74 যদি তোমাকে দেয় 75 যদি তোমাকে দিল তাহলে তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী হবে স্যার সেটা হবে 0। তাহলে মাইনাস অফ 7.45 যদি দেওয়া থাকে তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী হবে স্যার -8। এটা বোঝার চেষ্টা করো যে মাইনাস অফ 7.45টা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী হবে স্যার -8, মানে যেটা আছে তার নিচের যেটা তার থেকে ছোট যে ভ্যালুটা সেটা নেব। তাহলে 7.45 এর থেকে মাইনাস অফ এটা কত -8টা ছোট। ঠিক আছে, এই জন্যই এটাকে যে ছোট মানে নিচেরটা যেটা নিচ্ছি সেই জন্যই এটাকে বলা হয় ফ্লোর ফাংশন বলা হয়। এটাকে আরও কি বলা হয় এটার আরও কি নাম আছে স্যার স্টেপ ফাংশন, স্টেপ ফাংশন। ঠিক আছে, তাহলে আমি একখানা ধরো গ্রাফ আঁকার চেষ্টা করছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে। এখান থেকে ধরো এখান থেকে পয়েন্টটা স্টার্ট হয়েছে, এটা একটু মুছে নিই ফট করে ঠিক করে এঁকে নিই, এটা লাইন টু লাইন লাইন টু লাইন লাইন টু লাইন ম্যাচ। ওকে, এটা বেঁকে গেছে, এটা 1 2 3 4 5 6 এরকম 7 8 এরকম করে যাচ্ছি। মাইনাসও সেম এরকম 1 2 3 4 এরকম -1 -2 -3 -4 -5 এরকম করে করে যাচ্ছি। তাহলে 0
আর 1-এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে কী হবে স্যার, এটার ভ্যালু হয় 0। তাহলে 2 আর 1-এর মধ্যে এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত হবে স্যার, এটা হবে 1 স্যার। তাহলে 3 আর 2-এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ভ্যালু কত হবে স্যার, 2। 4 আর এর মধ্যে কত হবে স্যার, এর মধ্যে হবে 4 থেকে 3 এর মধ্যে কত হবে স্যার, 3 হবে। 5 আর এর থেকে কতর মধ্যে হবে স্যার, 4-এর মধ্যে 4 হবে। সিমিলারলি এখান থেকে যদি বলা হয় যে স্যার -1 থেকে -2 এর মধ্যে কোনটা হবে স্যার, -2 হবে। তাহলে এখান থেকে যদি -2 থেকে -3 এর মধ্যে যদি হয় তাহলে সেটা কোনটা হবে স্যার, -3টা হবে ভ্যালু। -4 থেকে -5 এর মধ্যে যদি হয় -5টা ভ্যালু হবে। এটা বোঝার, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রপার্টি ধরো একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এরকম একটা ফাংশন দেওয়া আছে যেটা কিনা n হচ্ছে কি না স্যার ইন্টিজার গিভেন আছে, আর x কি ইন্টিজার, আর x কি গিভেন আছে স্যার, x হচ্ছে রিয়েল নাম্বার গিভেন আছে। ঠিক আছে, ইন্টিজার nটা কি দেওয়া আছে স্যার, ইন্টিজার গিভেন আছে, আর xটা কি রিয়েল নাম্বার দেওয়া আছে। কত থেকে কতর মধ্যে না স্যার, ইন্টিজার n আর n+1-এর মধ্যে। কি বললাম, ইন্টিজার n আর n+1-এর মধ্যে। তাহলে একখানা ইন্টিজার -n গ্রেটেস্ট ফাংশন কী হবে স্যার, এটার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ n। ঠিক আছে, তাহলে -x এর ভ্যালু কী হবে স্যার, -x এর ভ্যালু হবে না -mod x, এর থেকে কী হয় একটা সবসময় কম হবে, তাহলে -1। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন x প্লাস কে কী হবে স্যার, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হবে x এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু x প্লাস কে এর ভ্যালু যা থাকবে কনস্ট্যান্ট তাই থাকবে। তাহলে আমাকে একটা কথা বলো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন x প্লাস এটাকে বক্স ফাংশনও বলা হয়, বক্স ফাংশন অফ -x, এর ভ্যালু কত হবে স্যার, এর ভ্যালু একবার হবে -1 যখন হচ্ছে কি না x ডাজ নট বিলংস টু হচ্ছে z, আর একটা কী হবে যখন 0 হয়ে যাবে, কখন না x বিলংস টু যদি z হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। এই যে এই রেঞ্জগুলো হলো, এইটাকে কি নোটস হিসেবে খাতায় নোট করে নেবে। যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বানায়, মাইন্ড ইট, যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বানায় তখন এইগুলো কিন্তু ভাইটাল কোয়েশ্চেন 1 নম্বর বা 1 নম্বরের কোয়েশ্চেনও তোমাদের থাকতে পারে। একটাও নাম্বার যদি মিস করে যাও তাহলে কিন্তু তোমার যে ড্রিম স্কোর থাকে, যেটা 100/100, আমি একখানা সেশন আনবো যে আমি আমার টাইমে কি করেছিলাম যাতে কিনা ওখানে 100 স্কোর করতে পেরেছিলাম, তুমি তোমার টাইমে কি করবে যাতে কিনা তুমি সেই স্কোরটাকে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, ওর একটা আনবো তোমাদের জন্য, একটা সেশন থাকবে, কিন্তু তার জন্য আগে এইগুলো চ্যাপ্টারগুলো শেষ হোক। আদারওয়াইজ তোমরা ওইটার দিকে ছুটতে গিয়ে দেখবে 50ও পাচ্ছ না, 60ও পাচ্ছ না, কোথায় 80 আউট অফ 80 খোঁজার চেষ্টা করছো, সেখানে দেখলে ওখানে নাম্বারটা 60তেই থেমে গেল। ঠিক আছে, তো এটা যাতে না হয় সেই জন্য আমি তোমাদের প্রসেসটা বলে দেবো কী করতে হবে। চলো নেক্সট টপিক দেখি। বলা হচ্ছে স্মলেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এর আগেরটা কি হলো স্যার, এর আগেরটা হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা ফ্লোর ফাংশন। তাহলে এটা স্মলেস্ট ইন্টিজার ফাংশন বা সিলিং ফাংশন, CELLING, সিলিং ফাংশন। তাহলে আমাকে একটা কথা বলো স্যার, যে তোমার কাছে ধরো এরকম আছে 6 পয়েন্ট, তোমার হাইট ধরো 5.9 ফিট। ঠিক আছে, তোমার হাইট ধরলে 5.9 ফিট। তাহলে তোমার হাইটটার সিলিং ফাংশন কী হবে স্যার, এটা কার কাছাকাছি স্যার, 6-এর কাছাকাছি। তাহলে 6 ফিট হচ্ছে এর সিলিং ফাংশন। তাহলে এই সিলিং ফাংশনটা কী হয়, লক কোথায় হচ্ছে স্যার, ওপর দিকে। তাহলে লক অফ এটাকে কী বলা হয়, এক্স লেখা হয়। কী বললাম বুঝতে পেরেছো? এটাকে এই যে এই সিম্বলটা আছে, এই সিম্বলটাকে কি বলা হচ্ছে না স্মলেস্ট ইন্টিজার ফাংশন সিম্বল। এটাও কি না, এটাও একটা স্টেপ ফাংশন। কেন স্টেপ ফাংশন, দেখো একটুখানি পরেই বুঝতে পেরে যাবে। দেখো ধাপে ধাপে এর কিন্তু ভ্যালুগুলো হয়। তাহলে 0 থেকে ধরো আমরা কি করেছিলাম স্যার, এর আগেরটা 0 থেকে 1-এর মধ্যে 1 হচ্ছিল। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে 0 হচ্ছিল ভ্যালু। এবার কি হবে স্যার, 1 থেকে এর ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে কোন ভ্যালুটা হবে স্যার, 1 হবে। তাহলে 1 থেকে 2-এর মধ্যে কোন ভ্যালুটা হবে স্যার, 2 হবে। তাহলে 2 থেকে 3-এর মধ্যে কোন ভ্যালুটা হবে স্যার, 3 হবে। 4 থেকে 5-এর মধ্যে কোন ভ্যালুটা হবে স্যার, 5 হবে। ঠিক আছে, সিলিং মানে আমি টপের জিনিসটা ধরবো। তাহলে সিমিলারলি ওখানের মতো একখানা এন কি ধরে নিচ্ছি না, এন একটা ফাংশন আর একটা এক্স ফাংশন ধরে নিচ্ছি। এন কি হচ্ছে না স্যার, এন কি না, এন হচ্ছে একটা ইন্টিজার, আর এক্স কি না স্যার, এক্স হচ্ছে একখানা রিয়েল নাম্বার ইন বিটুইন এন আর n+1। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাকে একটা কথা বলো, এখানে যদি আমি সিলিং ফাংশন অফ -n লিখি, এটা বক্স এরকম নয়,
এখানে মাইনাস এন লিখলাম, তাহলে সিলিং ফাংশনের ভ্যালুটা কী হবে স্যার মাইনাস অফ সিলিং ফাংশন এনের ভ্যালু যেটা আছে সেটাই হবে। এই জিনিসটা তোমরা কোথাও পাবে না, এই স্মলেস্ট ইন্টিজার ফাংশন শুধুমাত্র পাবে যদি সত্যিকারের ঠিকঠাকভাবে গ্রাফ দেয়, ম্যাপিং দেয়, তখন তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের হায়ার এডুকেশনে বিটেক করতে গেলে তখন এটা কোথাও না কোথাও খুব ভাইটালভাবে কাজে লাগবে। তাহলে মড এটা যদি সিলিং ফাংশন অফ, ধরো সিলিং ফাংশন অফ আমি এক্স যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে স্যার? এর আগেরটা কি করেছিলাম না স্যার, এর আগেরটা মাইনাস করেছিলাম, এটাই কি করব স্যার সিলিং ফাংশন অফ, ধরো এটা মাইনাস এক্স আছে সাপোজ, তাহলে মাইনাস অফ সিলিং ফাংশন অফ এক্স প্লাস কী হবে 1 হবে। তাহলে মাইনাস সিলিং ফাংশন যদি এরকম একটা দেওয়া থাকে সিলিং ফাংশন এক্সের এক্স, ধরো এরকম একটা সিলিং ফাংশন দেওয়া আছে এক্স, আর একটা কী দেওয়া আছে না প্লাস অফ মাইনাস সিলিং ফাংশন অফ এক্স দেওয়া আছে, তাহলে তখন কি করবে স্যার? স্যার তখন এটা করবে, এটার ভ্যালু হবে কত, একটা 1 একটা 0, যেখানে এক্স ডাজ নট বিলংস টু কি জেড, আর একটা এক্স বিলংস টু জেড। এর আগেরটা কী হয়েছিল মাথায় রাখো, দুটোর সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যদি মাইনাস করতাম তখন কী হতো, ওটা থাক স্যার, এখন অনেক রকম বেশি হেডেক নিয়ে লাভ নেই। চলো ফ্র্যাকশনাল পার্ট ফাংশন আমি একটা বলি। এই ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করা হয়, সেকেন্ড ব্র্যাকেট অফ এক্স, মানে ধরো 3.75 আছে সাপোজ, এর ফ্র্যাকশনাল পার্ট কোনটা স্যার 0.75, স্যার মাইনাস অফ 2.75 আছে, এর ফ্র্যাকশনাল পার্ট কোনটা স্যার? ভুল করে লিখে দিলে 0.75, না স্যার এটা 3 থেকে কত কম স্যার 0.25, এটাকে রাউন্ড করতে গেলে কত লাগবে 0.25। তাহলে এই যে 3.75টাকে কম করলাম, মাইনাস অফ এটাকে কম বেশি করলাম, এটা ফান্ডাটা কি না স্যার এইটার পরের যে টার্মটা আছে 3.75 থেকে 3তে আনতে গেলে কত করতে হচ্ছে, আর 2.75 থেকে 2তে আনতে গেলে কী করতে হচ্ছে স্যার 0.25 যোগ করতে হচ্ছে। বুঝতে পেরেছো? সরি, এটা 2.75 থেকে 3তে আনতে গেলে এটাতেও 3তে আনতে যাচ্ছি কেন না -2 এর থেকে -3 ছোটো, পরের যে টার্মটা আছে যে স্মলার যে ফাংশনটা আছে সেই ফাংশনটার জন্য। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে মাইনাস অফ যদি 7 ধরো এরকম দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রে কত হবে স্যার? এতে তো কোনো বাড়া কমান নেই, এতে 0 ইন্টিজার। তাহলে -3 যদি দেওয়া থাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সরি 3 যদি দেওয়া থাকে এতে বাড়া কমান আছে না স্যার 0 আছে। তাহলে একটা ফাংশন এফএক্স একটা ফাংশন যেটা কি না ফ্র্যাকশনাল পার্ট এক্সকে কীভাবে ক্যালকুলেট করতে হয় স্যার, এক্স মাইনাস অফ এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স বাদ দিয়ে দিলেই এটা হয়ে যায়। মানে ধরো 2.75 ছিল, ধরো এমনি 2.75, তার থেকে কত বাদ দেবো না স্যার 2 বাদ দিয়ে দেবো, কেন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত হচ্ছে 2, তাহলে কত পড়ে থাকছে 75। আশা করি ক্লিয়ার হয়েছে। এর যেই গ্রাফটা হয় এর গ্রাফটা কীরকম হয় না স্যার, এর গ্রাফটা এরকম ধরো একখানা অ্যাক্সিস নিয়ে নিলাম, তাহলে এর গ্রাফটা কোথায় হয় না স্যার 1 থেকে -1, এটা ধরলাম 1, এটা -1, একটু বড় দূরে ধরছি, এটা দুটো করে ঘর এক ধরে নিচ্ছি। তাহলে এখানে 1 থেকে -1 মধ্যে যে পয়েন্টটা আছে সেটা কোথায় লাই করবে স্যার -1 হবে, 0 থেকে 1 এটা পয়েন্ট। তাহলে 0 থেকে ধরো 2 আছে এই পয়েন্টটা কোথায় লাই করবে স্যার 0তে এসে লাই করছে, মাইনাস করব। এই পয়েন্টটা কোথায় লাই করবে স্যার এখানে লাই করবে, এই পয়েন্টটা কোথায় লাই করবে এখানে লাই করবে। কেন? আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা আমি বাদ দিচ্ছি প্রত্যেকবার, তাই এর গ্রাফটা কীরকম হয় এই ধরনের গ্রাফটা হয়। এদিকে এক্স অ্যাক্সিস আছে, ওদিকে ওয়াই অ্যাক্সিস আছে, এটা চিন্তার কিছু নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো না? কোনো রকম কোনো ডাউট আছে এতে? চলো এবার যে ফাংশনটা নিয়ে প্রচুরভাবে তোমরা ভয় পাও সেটা হচ্ছে সিগনাম ফাংশন। কেন ভয় পাও বললাম না, তোমরা ভয় পাও এই কারণে, তোমরা যখন হচ্ছে লিমিট কন্টিনিউটিতে করো তখন একটা ফাংশন থাকে মডুলাস অফ সাইন এক্স বাই সাইন এক্স বা মডুলাস অফ এক্স বাই এক্স। তাহলে এই ধরনের ফাংশনটা এফ এক্স ইকোয়ালস টু কি না মড এক্স বাই এক্স ধরো দেওয়া আছে সাপোজ, এটা একটা হবে, আরেকটা ভ্যালু কী হবে না 0 হবে। কখন না যখন এক্স নট ইকোয়ালস টু 0, এটা কখন হবে যখন এক্স ইকোয়ালস টু 0 হয়ে যাবে। অর এটার থেকে ডিরাইভ করে আমরা কি পাই, অর এফ এক্স ইকোয়ালস টু 1 কখন হবে না যখন এক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হচ্ছে। 0 যখনই বেশি হয়ে যাচ্ছে তখন মনে করে দেখো না এটা প্লাস হচ্ছে নিচেরটা, তা উপরেরটা তো সবসময় প্লাস, নিচেরটা যদি প্লাস হয় তাহলে কী হবে টোটাল ফাংশনটার ভ্যালু প্লাস হবে 1 হবে। আচ্ছা, এটা ইকোয়ালস টু কখন 0 হবে যখন এক্স ইকোয়ালস টু 0 হবে। এই যে এটাকে বলা হচ্ছে সিগনাম ফাংশন। এই টোটাল জিনিসটাই হবে, ঠিক আছে, ওটুকু খালি নয়, মাথায় রাখো এটা। এর পরের যে ফাংশনটা আছে এর পরেরটার ভ্যালু কত হবে স্যার -1, যখন কী হবে এক্স লেস দেন 0 হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে সিগনাম ফাংশনের ক্ষেত্রে সমস্ত রিয়েল ভ্যালু রিয়েল নাম্বারের ক্ষেত্রে রেঞ্জ কী হবে স্যার? রেঞ্জ হয় 1 0 -1। আগে -1টা লিখতে হতো, লিখে নেবে এটা ঠিক করে। তাহলে রেঞ্জটা কী হলো? তাহলে ডোমেন কী ছিল না স্যার? ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার, এটা হচ্ছে ডোমেন রিয়েল নাম্বার। তাহলে ডি এটা। রেঞ্জ কত হলো স্যার? রেঞ্জ হয়ে গেল এটা। কেন? দেখো ফাইনাল আউটপুট এটাই আসছে তো। এক্সের ভ্যালু তুমি যাই পুট করো, পজিটিভ যদি পুট করো তখন 1 আসছে, এক্সের ভ্যালু যদি তুমি 0 পুট করে দাও তখন 0 আসছে, এক্সের ভ্যালু যদি নেগেটিভ যাই ভ্যালু পুট করো, -13/13, -12/12, -15/15, -17 লেসন নাম্বার 18, তাহলে -18/18 পুট করে দেবো, তাতেও কি আসবে আমার? না স্যার 0 থেকে +1 আর -1-এর মধ্যে। এটা বুঝতে পেরেছো না? কোনো রকম কোনো ডাউট আছে? স্যার ডাউট আছে স্যার, সিগনাম ফাংশনের আপনি গ্রাফ করান। স্যার চলো সিগনাম ফাংশনের আমরা গ্রাফটা দেখে নেবো। স্যার সিগনাম ফাংশনের গ্রাফ হচ্ছে কি না স্যার 1 আর -1-এর মধ্যে হবে। তাহলে কোথা থেকে? 0 1 থেকে গ্রাফটা হবে, দুটো ঘরে এক নিয়ে নিচ্ছি, এখান থেকে এইদিকে। আরেকটা কোথায় হবে স্যার? 0 -1 থেকে হবে স্যার, কোথায় যাবে স্যার? এইদিকে যাবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স ডট অ্যাক্সিস। কোনো রকম কোনো অসুবিধা আছে? আশা করি নেই। এরপরের যে ফাংশনটা দেখবো সেটা খুব মজাদার জিনিস। কোন ফাংশন? না স্যার এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কোনটাকে বলা হচ্ছে স্যার? a⁴x-কে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। কোথায়? যেখানে কি না a একখানা পজিটিভ রিয়েল নাম্বার, a একখানা পজিটিভ রিয়েল নাম্বার আদার দেন ইউনিটি, এক ছাড়া, আদার দেন 1, ঠিক আছে? এরকম যদি হয় তখন কি হবে? যে কোনো ফাংশন এক্সের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড হবে a⁴x-কে কী বলা হবে? না স্যার এক্সপোনেনশিয়াল ফাংশন। এর মধ্যে ধরো একটা ভ্যালু আছে যেটা কিনা এর ভ্যালু, সেই এর ভ্যালুটা কত? না স্যার 2 থেকে 3-এর মধ্যে, এর ভ্যালুটা 2 থেকে 3-এর মধ্যে হয়, সেই ইটা e⁴x এটা কি একটা? এটা একটা ফিক্সড ভ্যালু পাওয়া যায়। তাহলে স্যার এটার ডোমেন, এটার রেঞ্জের সম্বন্ধে একটুখানি বলুন। ডোমেন কি না? ডোমেন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে অল রিয়েল ভ্যালু। ডোমেনটা কি? যা কিছু বসাতে পারো তো, যে কোনো একটা রিয়েল নাম্বারের ভ্যালু। তাহলে স্যার রেঞ্জ কী হবে? স্যার রেঞ্জের ভ্যালু আসবে 0 থেকে ইনফিনিটিভ হয়ে যাবে, x⁴ 0 থেকে ইনফিনিটিভ হয়ে যাবে রেঞ্জের ভ্যালু। 0 হবে না স্যার? 0 হবে না, 0-তে টাচ হবে কি করে? এক্সের ভ্যালু তুমি যাই বসাও, এর ভ্যালু যদি তুমি 0ও বসিয়ে দাও তাহলেও 1 হচ্ছে, তাহলে 0-র পর থেকে স্টার্ট হচ্ছে। বা এরকম হতে পারে 0.01 হলো, কোনো রকমভাবে একটা ভ্যালু এলো, বা কোনো রকম ভ্যালু এলো 0.001 এলো, কিছু যায় আসে না, তাহলে 0 হতে পারে না। আর ইনফিনিটিভ কোথায় যাবে আমরা তো জানি না, ইনফিনিটিভের ঘর আমাদের জানা নেই, তাহলে আমরা ইনফিনিটিভটাকে এক্স্যাক্ট ইনফিনিটিভ বলছি না। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এর গ্রাফ কী হয়? a⁴x-এর গ্রাফ আশা করি তোমরা সবাই জানো। যখন পজিটিভের ক্ষেত্রে ধরবে তখন একরকম গ্রাফ হবে, যখন নেগেটিভ এক্সের ভ্যালু নেগেটিভ এসে যাচ্ছে তখন একরকম ধরবে। স্যার এর ভ্যালু একটু ভুল বললাম, যখন এর ভ্যালু গ্রেটার দেন কত হবে স্যার? এর ভ্যালু যখন গ্রেটার দেন 1 আসছে তখন একরকম ভ্যালু আসবে, গ্রাফ আসবে। কোন রকম গ্রাফটা আসবে স্যার? না স্যার এর ভ্যালু গ্রেটার দেন 1 হলে গ্রাফটা তোমার হবে এরকম, যেটা কি না টাচ করবে না বাট কিন্তু ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে। a > 1 হলে এরকম গ্রাফটা a⁴x-এর। আচ্ছা স্যার যদি এর ভ্যালু 0 আর 1-এর মধ্যে হয় তখন কি গ্রাফটা হবে? স্যার মাইনাস তো হবে না, আমরা আগেই বলেছি। আমি যদি ভুলভাবে বলে থাকি তাহলে সেটা মাথায় রাখবে যে মাইনাস কিন্তু হবে না, এর আগে বলে দিয়েছি ফাংশনটা। তাহলে এর ভ্যালু যদি 0 থেকে 1-এর মধ্যে আসে তখন কি হবে স্যার? ফাংশনটা এরকম হবে। তাহলে এটা কত হচ্ছে? a0 <a 1। এই যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো মনে রাখার চেষ্টা করবে। কেন এটা এরকম কেন গ্রাফ হলো? এর ভ্যালু 1-এর থেকে ছোটো, তাহলে 1⁴x, y = 1/2⁴x। এটা তো জানা জিনিস কীরকম গ্রাফ হয়। তাহলে এই ধরনের যে গ্রাফটা হবে এই গ্রাফগুলোকে মাথায় রেখে দিতে হবে। এরপর আর একটা কী ফাংশন আছে স্যার? লগারিদমের ফাংশন। এটা আমরা জানি কি ফাংশন না log x বেস a, এই ফাংশনটা আমরা তো আশা করি জানি। y = তাহলে এখান থেকে কী পাবো? x = a⁴y, সেম গ্রাফ হয়ে যাবে, আমরা আগেরটাই আছে, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। এর যে গ্রাফটা হয় এই ফাংশন fx = log x এর যে গ্রাফটা হয় সেই গ্রাফটা একটুখানি বোঝার চেষ্টা করব। সেই গ্রাফটা না এরকম হবে, যেখানে কিনা a > 1, তাহলে a যদি 1 0 থেকে 1-এর মধ্যে হয়ে যায় এর ভ্যালু, তখন গ্রাফটা কীরকম হবে স্যার? এরকম হবে। এর ভ্যালু <1 <0,
ঠিক আছে। এবার লগের ক্ষেত্রে তোমরা তো অনেকগুলো ভ্যালু জানো, লগ তো এর আগে পড়েছো, তাহলে লগের ক্ষেত্রে বলো দেখি লগ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে আর এ টু দি পাওয়ার এন থাকে এর ভ্যালু কত হয়, এটা একটা। আর একটা ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই বেস এ যদি থাকে এর ভ্যালু কত হয়। এই দুটো ভ্যালু আমাকে কি তোমাদের জানানো উচিত, না তোমরা নিজেরাই পারবে? এটা আশা করি এটা তোমরা পারবে, এই দুটো ভ্যালু। চলো রেসিপ্রোকাল ফাংশনটা কি বুঝে নিই। রেসিপ্রোকাল ফাংশন হচ্ছে এক্সের ভ্যালু 0 যদি না হয় তাহলে 1/x একটা ফাংশন হয়, সেটাকে কি বলা হচ্ছে, এটাকে রেসিপ্রোকাল ফাংশন হয়। এই 1/x এর ভ্যালু কি না স্যার, গ্রাফটা তো এটা জানি, অনেক দিন ধরেই পড়ছি, এরকম একটা গ্রাফ হয় আর এরকম একটা গ্রাফ হয়, ঠিক আছে। একটা প্লাসের সাথে অ্যাসোসিয়েটেড আর একটা মাইনাসের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে এর রেঞ্জ কী হয় স্যার, এর আগেই লিখেছি, আর রেঞ্জ হয় আর মাইনাস অফ 0, তাহলে 0 বাদ দিয়ে এটা যে রেঞ্জটা থাকবে সেটাই কি তার রেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এর ডোমেন কী হয় স্যার, এর ডোমেনও সেম হয়, এরকমই হয় r-0, আর রেঞ্জও কী হয় স্যার সেম হয় r-0, মানে 0টা বাদ দিয়ে বাকিগুলো সব আসে ভ্যালু। দেখো 0তে টাচও হচ্ছে না, বাইরে দিয়ে ঘুরছে গ্রাফটা। এর পরের যে গোটা কয়েক ফাংশন আছে ওই গোটা কয়েক ফাংশনের আমি খালি টপিকগুলো বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে স্কোয়ার রুট ফাংশন, এটা জানো রুট এক্সের। আচ্ছা সেকেন্ড কি, তারপরে কি না স্কোয়ার ফাংশন এক্স স্কোয়ার, এটা জানা আছে। আর কি স্যার কিউব ফাংশন এক্স কিউব, এটাও তোমরা জানো। স্যার কিউব রুট ফাংশন, এটা কি কিউব রুট অফ এক্স, এটাও তোমরা জানো f(x = আচ্ছা আর কি রেসিপ্রোকাল স্কোয়ার্ড ফাংশন মানে 1/x², এই গ্রাফটা কি এটা জানা আছে তো, আশা করি জানো। তাহলে আরেকটা কি স্যার স্কোয়ার রুট রেসিপ্রোকাল ফাংশন, ঠিক আছে, তার মানে 1/√1/√x f(x = এটা একটা ফাংশন। এই যে এই ফাংশনগুলো বললাম, এই ফাংশনগুলোর গ্রাফ যদি না জানা থাকে আমাকে নিচে অবশ্যই জানাবে, আমি তোমাদের এটা গ্রাফটা জানিয়ে দেবো। এই গ্রাফগুলো জানাটা খুব দরকার, এই গ্রাফগুলো এত মজাদার না, এইগুলোর সাথে খেলতে তুমি যত গ্রাফের সাথে ইউজ টু হবে তত এই চ্যাপ্টারগুলো তত ইজি হতে থাকবে। ফাংশন, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। এবার বলবে যে স্যার এগুলো কী জন্য দরকার। স্যার আবারও একটা পয়েন্ট বলছি, যদি তুমি এই স্কোরটা করতে চাও তোমার জন্য এইগুলো খুব ভাইটাল চ্যাপ্টার, খুব ভাইটাল চ্যাপ্টার। বাকি যে নাম্বারটা আছে নর্মাল যে নাম্বারটা 67, ওটা অ্যাজ এ স্টুডেন্ট সবাই হয়ে যাবে, এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিলেও হয়ে যাবে। কেন, ডিফারেন্সিয়েশন থাকছে, এলপিপি থাকছে, প্রচুর চ্যাপ্টার আছে নাম্বার স্কোর করার। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্কোর 80/80 তোমাকে এই জিনিসগুলো থরলি যেতে হবে। যদি না থরলি যেতে পারো তাহলে খুব অসুবিধায় পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। ওকে চলো নেক্সট টপিকটা দেখি। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম না স্যার, ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা কিছু শিখেছি। হ্যাঁ স্যার মেপিংয়ের ক্ষেত্রে শিখেছি। এই ম্যাপিং বা এই ফাংশন বা অপেক্ষক, এই চিত্রণ বা অপেক্ষক, এটা কি না স্যার, এটাকে কিভাবে লেখা হয় স্যার, ফাংশন লেখা হয় f(x ম্যাপিং y) বা এরকম লেখা হয় ফাংশন অফ a ম্যাপিং b, যেখানে a আর b কি না বিলংস টু x সেটের মধ্যে, বা a সেটের মধ্যে হচ্ছে x আছে, b সেটের মধ্যে y আছে। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে এক্সের এখানে এক্সের এফ প্রতিবিম্ব বা এফ ইমেজকে কাকে বলা হচ্ছে না স্যার ওয়াইকে বা এফএক্সকে বলা হচ্ছে ইমেজ। তাহলে এ সেট থেকে যদি আমি বি সেটে যদি ইমেজ ড্র করি, ম্যাপিং যদি করি, তাহলে বি সেটের যে এলিমেন্টসটা আছে ওয়াই, এটাকে কি বলা হচ্ছে না স্যার ইমেজ বলা হচ্ছে, IMAGE বা প্রতিবিম্ব। তাহলে এক্সকে কি বলা হচ্ছে না এক্সকে বলা হচ্ছে ওয়াইয়ের প্রাকবিম্ব বা প্রি ইমেজ, ঠিক আছে, প্রি ইমেজ বা প্রাকবিম্ব বলা হচ্ছে। এবার কি হচ্ছে না এই যে এ সেটের অন্তর্গত যে টোটাল যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে অঞ্চল বা ক্ষেত্র বা ডোমেন, এটাকে কি বলা হচ্ছে ডোমেন, অঞ্চল বা ক্ষেত্র বা ডোমেন। আর বি সেটের মধ্যে যে জায়গাটা কার্যকর হচ্ছে বা ফাংশন ও এফএক্সের ভ্যালুটা আসছে সেই জিনিসটাকে কি বলছে না স্যার রেঞ্জ বলছে। আর টোটাল যে বি সেটটা আছে তাকে কি বলে, টোটাল যে বি সেটটা আছে সেই বি সেটটাকে বলা হয় উপক্ষেত্র বা কোডোমেন। বা এই যে এই এ সেটের যে নিয়মগুলো রুলসগুলো ফলো করে এফে যেগুলো প্রডিউস করছে এই রেঞ্জটাকে কি বলছে, এই রেঞ্জের মধ্যেটাকে বলা হচ্ছে কখনো কখনো ইমেজ সেটও বলা হয় বা প্রতিবিম্ব সেট বলা হয়, ঠিক আছে। তার মধ্যে যেটুকু ইউজ হচ্ছে সেটাকে কী বলা আছে ইমেজ সাবসেট বলা হচ্ছে বা উপসেটের প্রতিবিম্ব বলে।
এই যে চিত্রণটা যেটা বলছি বা এই যে ম্যাপিংটা বলছি, এই ম্যাপিং না অনেক রকমের ম্যাপিং হয়। দেখো এখান থেকে আমি দুটো তিনটে এলিমেন্টসকে ম্যাপিং করেছি, তিনটে এলিমেন্টসকে। এই যে অনেক রকমের ম্যাপিংটা আছে, এই অনেক রকমের ম্যাপিংটা শেখার জন্য আমরা কি করব না, আমরা একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ম্যাপিংগুলো শিখি। এইগুলো খুব মজার এবার স্টার্ট হয়ে গেল। বলছে ইনজেকটিভ ম্যাপিং। ইনজেকটিভ ম্যাপিংকে আর কি বলা হয় না, এটাকে বলা হয় ইনজেকশন বলা হয়, INJECTION। আচ্ছা, আর কি বলা হয় না স্যার, ওয়ান ওয়ান ম্যাপিং। তোমরা নাম থেকেই দেখতে পাচ্ছ যে একটার সাথে একটার ম্যাপিং হচ্ছে, MAPPING। ঠিক আছে, একটার সাথে একটার ম্যাপিং হচ্ছে। মানে ধরো এ সেটের একখানা এলিমেন্টস দেওয়া আছে, এ সেটে একখানা এলিমেন্টস দেওয়া আছে 0 1 2 3। বি সেটে একখানা এলিমেন্টস দেওয়া আছে স্যার -3 -2। আর কি আছে স্যার -1 0 2 3 5 এরকম দেওয়া আছে। তাহলে যদি সাপোজ এ সেট থেকে বি সেটে ম্যাপিং আঁকছি, এ সেট থেকে বি সেটে ম্যাপিং আসছি, এ সেটের একটা এলিমেন্টস বি সেটের একটার সাথে যদি যুক্ত থাকে, তখন তাকে কি বলবো না স্যার 1 1 ম্যাপিং। কীরকমভাবে দেওয়া আছে না স্যার fx দেওয়া আছে x - 3। এটা তোমাদের বইয়েরই একটা এক্সাম্পল, ঠিক আছে। এ সেট একটা, এটা একটা বি সেট। বি সেটের মধ্যে কী কী, এ সেটে কী কী এলিমেন্টসগুলো আছে স্যার 0 1 2 3 আছে। বি সেটের এলিমেন্টসগুলো কী আছে স্যার -3 -2 -1 0 2 3 5 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এ সেট থেকে 0 থেকে fx-এর ভ্যালু, x-এর ভ্যালু যদি 0 পুট করি, তাহলে এর ভ্যালু কত হবে স্যার ম্যাপিংয়ে, স্যার fx-এর ভ্যালু কত আসবে, তাহলে এ সেট থেকে বি সেটে ম্যাপিং 0 থেকে কত আসছে স্যার -3-তে। কেন, x যদি 0 পুট করে দাও, fx সমান কত হবে স্যার -3। x যদি 1 পুট করো, তাহলে fx সমান কত হবে -2। x 2 পুট করলে কত হবে স্যার -1। x যদি 3 পুট করো, তাহলে কত হবে 0 হবে, ঠিক আছে। আবার একটু ডেফিনেশনটা বলার চেষ্টা করি। বলছে একখানা যদি চিত্রণ বা অপেক্ষক A to B এক বা ইনজেকটিভ ইমেজ বা ইনজেকটিভ চিত্রণ বা ইনজেকশন বলা হবে যদি এ সেটের সমস্ত পদসমূহ বি সেটের প্রতিবিম্ব সমূহ থাকে। মানে এ সেটের যত এলিমেন্টস আছে, এ সেটে কোনো বাকি এলিমেন্টস থাকা চলবে না। যদি থেকে যায় তখন কিন্তু 1 1 ম্যাপিং হচ্ছে না। বি সেটে থাকতে পারে, হ্যাঁ স্যার থাকতে পারে, অবশ্যই থাকবে। তাহলে স্যার ইনজেকটিভ ম্যাপিং বা 1 1 ম্যাপিং এটা ক্রিয়েট করার জন্য প্রসিডিওর কি আছে। মানে ধরো একটা ফাংশন 1 1 ম্যাপিং কিটা কী করে চেক করবে স্যার না, স্যার ধরো তোমার কাছে একখানা ফাংশন দিয়েছে, fx দেওয়া আছে, fy দেওয়া আছে। তুমি কি করবে না, আগে তুমি fx = fy করে চেক করে নাও। fx = fy করলে তাহলে কি হলো স্যার x - 3 = y - 3 এলো। যদি সেখান থেকে x = 3 আসে, তখন কি করতে পারি, সেটা 1 1 ম্যাপিং। তাহলে তোমাকে দেওয়া আছে, ধরো সাপোজ একটা এরকম এক্সাম্পল 2x⁵ - 3 ধরো সাপোজ, এটা fx দেওয়া আছে। তখন তুমি এটার ম্যাপিং কি করে করবে, এটা 1 1 কিনা চেক করবে কি করে না, স্যার fx অ্যাজ ইউজুয়াল fy করব। তাহলে কত হয় 2x⁵, দ্যাট ইজ ইকুয়ালস টু 2x⁵ -3 ইকুয়ালস টু 2y⁵ -3 আসবে। তাহলে এখান থেকে কি আসবে, x y এসে যাবে। কী বললাম বুঝতে পেরেছ? তখন এটা কি হয়ে যাবে স্যার 1 1 1 1 ম্যাপিং বা এক চিত্রণ, ঠিক আছে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, যদি স্যার সাপোজ এরকম থাকতো যে স্যার fx = x² যদি থাকতো, তখন কি করবে স্যার, স্যার fx fy, fx fy করে দেখব। তাহলে কি হবে স্যার x² y² হলো। তাহলে x ± y হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি এলো, একটা সলিউশন না স্যার দুটো সলিউশন এলো। তাহলে কি এটা 1 1 ম্যাপিং না স্যার 1 1 ম্যাপিং নয়। কেন না x একবার x y আসবে, একবার x -y আসবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট টপিকটার দিকে যাওয়া যাক। আরেকটা ম্যাপিং করব, মেনি ওয়ান ম্যাপিং। মানে এ সেটের অনেকগুলো পদ, এ সেটের যদি অনেকগুলো পদ, যতগুলো ইমেজ আছে সেগুলো যদি বি সেটের একটা বা দুটোর সাথে মিলিত হয় গিয়ে, মানে এ সেটের একের বেশি এলিমেন্ট ধরো বি সেটে গিয়ে ম্যাপিং তৈরি করছে বা ইমেজ আছে,
এ সেটের একের বেশি এলিমেন্ট বি সেটে ম্যাপিং আছে, এই ধরনের যখন ইমেজটা হবে তখন সেই ফাংশন বা ইমেজটাকে কি বলা হবে, মেনি ওয়ান ম্যাপিং, মানে বহু এক চিত্রণ বলা হবে। তাহলে এ সেটের দুই বা ততোধিক পদের বি সেটে একই প্রতিবিম্ব যদি থাকে, তাহলে ধরো এরকম একটা করলাম, ধরো ফাংশন একটা দেওয়া আছে এফ এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার দেওয়া আছে, এ সেটের এলিমেন্টস দেওয়া আছে, ধরো সাপোজ এ সেটের এলিমেন্টস দেওয়া আছে 0 1 2 3 4, আর কি দেওয়া আছে স্যার, -1 -2 দেওয়া আছে, 3 4 করছি না, এগুলো মুছে দিয়ে অত বেশি নিয়ে লাভ নেই। ধরো 1 2 -1 -2 দেওয়া আছে, ঠিক আছে, -1 -2 দেওয়া আছে। তাহলে এ সেটের এলিমেন্টস, বি সেটের এলিমেন্টস এরকম দেওয়া আছে, বি সেটের এলিমেন্টস এরকম দেওয়া আছে 0 1, আচ্ছা 4, আর একটা দেওয়া আছে 6, এরকম দেওয়া আছে সাপোজ। তাহলে ম্যাপিংটা তখন কীরকম হবে স্যার, স্যার ম্যাপিংটা খুবই মজাদার হবে। এ থেকে বি আমাদের ম্যাপিং, কি রিলেশন আছে স্যার, এটা এ দেওয়া আছে, এরকম গোলগুলো কিন্তু এত বিভৎস করবে না, তোমরা একটু ভালো করে গোল করে নাও, ঠিক আছে, তোমরা কিন্তু এত বিভৎস গোল করবে না, একটু ভালো করে গোল করে নেবে, তাহলে যাতে কিনা দেখতে ভালো লাগে খাতার মধ্যে। তাহলে এটা বি সেট, এটা ঠিক আছে। এখান থেকে এটা রিলেশন কি স্যার, এফ এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার ফাংশন। তাহলে এ সেটের এলিমেন্টসগুলো কী কী আছে স্যার, 1 2 -1 -2, ঠিক আছে। এটাকে একটু গুছিয়ে লিখছি, 1 আর -1কে কাছে আর 2 আর -2কে কাছাকাছি লিখছি। এখানে ম্যাপিংয়ে আছে কি স্যার, এখানে ম্যাপিংয়ে আছে যে এলিমেন্ট 0 1 4 আর 6 আছে। তাহলে স্যার যখন এটার ভ্যালু এক্সের ভ্যালু 1 হচ্ছে তখন ম্যাপিং কোথায় আসবে স্যার, 1-এ আসবে। যখন এক্সের ভ্যালু -1 হচ্ছে তখন এফ এক্স কত হবে স্যার, -1 হবে। তাহলে যখন এক্সের ভ্যালু 2 আসবে এফ এক্সের ভ্যালু কত হবে, 4 আসবে। যখন এক্সের ভ্যালু -2 আসবে তখন এফ এক্সের ভ্যালু কত আসবে স্যার, তখনও স্যার 4 আসছে। এই যে এই ফাংশনটা আছে এটাকে কি বলা হচ্ছে, বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং অর ফাংশন বলা হয়। বুঝতে পেরেছো? এর এক্সাম্পল নিয়ে আমি অনেক এক্সাম্পল নিয়ে তোমাদের জন্য আনবো, কিন্তু তার আগে একটুখানি আরেকটু কনসেপ্ট বিল্ড করি না, ইনটু ম্যাপিং, ইন মানে ভেতরে, ইনটু ম্যাপিং বোঝার চেষ্টা করব। ইনটু ম্যাপিং কি বলছে, মানে ধরো এটা এ সেট এটা বি সেট, এরকম দুটো সেট আছে, বলছে বি সেটের কম করে একখানা এলিমেন্টস থাকবে, বি সেটের কম করে একখানা এলিমেন্টস থাকবে এরকম, যাতে কিনা এ সেটে সেই এলিমেন্টসের প্রি ইমেজ নেই। মানে বি সেটের একটা এলিমেন্টস এক্সট্রা থাকবে, এর আগেরটা কী করলাম, -1 -1 আর একটা -2 2 এরকম নিয়েছিলাম। আর এখানে কি নিয়েছিলাম না, এখানটায় নিয়েছিলাম 0, আচ্ছা 1 4 আর 6 নিয়েছিলাম। তাহলে ইমেজিং কত হচ্ছিল, -1 থেকে 1 আর 1 থেকে 1 এটা হয়েছিল, আর 2 থেকে কত হয়েছিল 4 আর 2 থেকে 4 হয়েছিল। তাহলে এখানে কম করে থেকে বেশি আছে, 0 আর 6 আছে। তাহলে এইটাকে কি বলা হচ্ছে স্যার, ইনটু ম্যাপিং, মানে ভেতরে ম্যাপিং হচ্ছে। এবার নেক্সট টপিকটা যাব, সেটা হচ্ছে কি না অনটু ম্যাপিং। অনটু ম্যাপিংটা কি বলছে স্যার, এটাকে বলা হয় উপরিচিত্রণ বলা হয় বা সারজেকশন বলা হয়। এর আগের যেটা ছিল সেটা অন্তঃচিত্রণও বলা হতো। অনটু ম্যাপিং কি বলা হচ্ছে না, এ সেট আর বি সেট দুটো সেট আছে, এটা এ সেট আর এটা বি সেট আছে। বলছে বি সেটের প্রত্যেক পদের এ সেটের কম করে একটি প্রি ইমেজ থাকবে, মানে বি সেটের প্রত্যেক পদের এ সেটে কম করে একটা প্রি ইমেজ থাকবে, তখন তাকে কি বলা হবে না সারজেকশন বলা হবে বা অনটু ম্যাপিং বলা হবে। অনটু ম্যাপিং। এদিকে যদি বি সেটেরটা যদি কোনো কিছু খালি থাকে, একটা বা দুটো এক্সট্রা থেকে যায় বা তিনটেও এক্সট্রা থেকে যায়, তখন ইনটু। যদি একটাও এক্সট্রা না থাকে, ইমেজে ম্যাপিংয়ে যদি সবগুলোরই পাওয়া যায়, তখন তাকে কী বলা হবে, অনটু ম্যাপিং। এতটা বুঝতে পেরেছো? আশা করি কোনো রকম ডাউট নেই। এগুলো কি করে বের করা হয় বা কি করে ভ্যালু পাওয়া যাবে সেগুলো সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব পরে, কিন্তু তার আগে ম্যাপিংগুলো একটুখানি জেনে নিই। নেক্সট টপিক বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেক্টিভ ইমেজিং বলা হচ্ছে কোনটাকে না, যখন 1 1 অনটু ম্যাপিং হবে, মানে 1 1ও হবে আর অনটু হবে। এর একটা এক্সাম্পল দেখে নিই, কোন রকম ফাংশন না, ধরো এরকম দেওয়া আছে, এখানের এ আর বি সেট দেওয়া আছে, এ সেট থেকে বি সেটের সমস্ত পদগুলো কি না গিয়ে কোনো রকমভাবে মিলিত হচ্ছে। ধরো এ সেটের 1 2 3 4 এরকম ভ্যালু আছে, বি সেটের এরকম 4টে ভ্যালু আছে। এ সেটকে দেওয়া আছে এ ইকুয়ালস টু দেওয়া আছে 1 2 3 4, আর বি সেট দেওয়া আছে কত না স্যার 1 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 9 দেওয়া আছে, 16 দেওয়া আছে। তাহলে এটা 1 2 3 4 লিখলাম, আর এটা দেওয়া আছে হচ্ছে 1 4 6 9 16, ঠিক আছে। এবার বলেছে
ফাংশনটা কীভাবে আছে না ম্যাপিংটা আছে এক্স স্কোয়ার, এফ এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে 1 to 1 ম্যাপিং হচ্ছে, 2 থেকে কত হচ্ছে 4-এ ম্যাপিং, 3 থেকে কত হচ্ছে 9-এ ম্যাপিং, 4 থেকে কত হচ্ছে 16-এ ম্যাপিং। কেন না এক্সের ভ্যালু যদি 1 বসাই এফ এক্স সমান কত হবে স্যার 1 হবে, এক্সের ভ্যালু যদি 2 বসাই এফ এক্স সমান কত হবে স্যার 4 হবে, এক্সের ভ্যালু যদি 3 বসাই এফ এক্স সমান কত হবে না 9 হবে, এক্সের ভ্যালু যদি 4 বসাই এফ এক্সের ভ্যালু কত হবে 16 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ না? কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি এতে কোনো রকম ডাউট নেই। তাহলে এইটাই হচ্ছে মেন দরকার না, বাইজেকশন কি বা বাইজেক্টিভ ম্যাপিং কি না 1-1-on-to ম্যাপিংকেই কী বলা হয় বাইজেক্টিভ বা বাইজেকশন ম্যাপিং বলা হয়। এরপর কনস্ট্যান্ট ম্যাপিং কি না, ধরো এখান থেকে যাই আসুক এফ এক্সের ভ্যালু এফ এক্স ইকোয়ালস টু 2 দেওয়া আছে, তাহলে এখানের ভ্যালু যাই আসুক রেঞ্জে কী হবে 2তেই গিয়ে মিলিত হচ্ছে, তাহলে এখানে যে 2 যে পয়েন্টটা আছে সেই পয়েন্টেই গিয়ে মিলিত হবে। এর থেকে যদি এক্সট্রা 7, 8, 5 যদি থেকে যায় কিছু চাই আসে না, কেন না এখান থেকে এফ এক্সের ভ্যালু কি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, যাই বসাও না কেন 2ই আসবে। কেন এফ এক্স ইকুয়ালস টু 2, এটা একটা কনস্ট্যান্ট ম্যাপিং। মনে করে দেখো কে লিখেছিলাম কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে। তাহলে এই যে এর ক্ষেত্রে কি না এর ক্ষেত্রে রেঞ্জটা কি হচ্ছে না স্যার ধ্রুবক হচ্ছে, আর ওটা কি না সিঙ্গেল টোন সেট হবে। এটা কি হয় স্যার সিঙ্গেল টোন, SINGLETON সিঙ্গেল টোন সেট হবে। বুঝতে পেরেছো? মানে একটাই মাত্র এলিমেন্টস থাকবে। তাহলে F1 যদি বসাই কত হবে, F2 যদি বসাই কত হবে, F3 যদি বসাই কত হবে, F4 যদি বসাই কত হবে, F5 যদি বসাই কত হবে, সবগুলোর ভ্যালুই 2 আসবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি না আরেকটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। মানে ধরো এ আর বি এর মধ্যে উপাদান যে এলিমেন্টসগুলো আছে সেগুলো যদি সেমই থাকে, তার মানে কি IA অফ এক্স যদি এটাকে IA দ্বারা ডিনোট করা হয়, ইকোয়ালস টু যদি এক্স হয়ে যায় তখন তাকে কি বলা হবে না স্যার এটাকে বলা হবে উপাদান স্থির বা আইডেন্টিটি ম্যাপিং। এই আইডেন্টিটি ম্যাপিংয়ের আরেকটা কি না স্যার এটা 1-1 ম্যাপিং হয়। আর কি হয় স্যার না স্যার 1-1 উপরিচিত্রণ যেটা হবে বা 1-1 যেটাকে কি বলা হয় বাইজেকশন হলে সেটা তখনই ওটা উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং বলা হয়। এর আমরা এক্সাম্পল পড়ব, তার আগে খালি ডেফিনেশন জেনে ছেড়ে দিচ্ছি আপাতত এইটুকুর জন্য। তাহলে দুটো ধরো ইমেজ দেওয়া আছে, দুটো ইমেজ বা ফাংশন দেওয়া আছে fx আর fy, এই দুটো কখন হচ্ছে তোমার হবে fx আছে আর gx আছে ধরো সাপোজ, এই দুটো কখন একই হবে, ইকুয়ালিটি কখন হবে না যখন f এর সমস্ত মানের ক্ষেত্রে g এর সমস্ত মান হবে। মানে কি f এর যত ডোমেন আছে, ডোমেন যত f অফ আছে আর g এর যত ডোমেন আছে দুটো সেম আসবে। আর যদি f এ x বিলংস টু ডোমেন অফ f এরকম একটা থাকলো আর একটা fx সমান এই ডোমেনের জন্য যদি fx সমান gx থাকে তখন এই দুটোকে কী হবে না তখন ইকুয়ালিটি হবে। আদারওয়াইজ আচ্ছা এই দুটোকে তখন কিভাবে লেখা হবে স্যার f ইকুয়ালস টু g দ্বারা ডিনোট করা হয়, আদারওয়াইজ এই ধরনের ম্যাপিং থাকবে না। আজ এই টপিকটা অবধি থাকবে, এর পরের দিন এটা রিলেটেড নিউমেরিক্যাল থাকবে। যারা BMD 60 সিরিজটা দেখছো না তারা এবার পরের দিন থেকে অবশ্যই দেখো 12-এর। তোমরা যারা আছো যারা পরবর্তী ক্ষেত্রে যেই দেবে তোমাদের এবার পরের দিনের মোস্ট প্রবাবলি আমি ম্যাট্রিক্স আনার চেষ্টা করব এটাতে BMD 60টাতে, যাতে 12-এর কিছুটা তোমাদের উপকার হতে থাকে, প্র্যাকটিস হতে থাকে নিউমেরিক্যালগুলো। ঠিক আছে, যদি এই সেশনটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি অ্যাপ্রিসিয়েশন কীভাবে জানাবে যদি সেশনটা ভালো লাগে, একটা থামস আপ বাটন আছে ওটাকে ক্লিক করো বা লাইক করো। ঠিক আছে, ওকে, আজ এতটা পর্যন্তই থাক। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।